আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান মজুমদার। আজকে আলোচ্য বিষয় খুব বিখ্যাত এবং খুব পরিচিত একটি বিষয়, সেটা হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালে যে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা দেখবে যে বইতে এটাকে গদ্য আকারে দেওয়া হয়েছে, মানে একটা প্রবন্ধের মতো, কিন্তু আসলে সেটা হচ্ছে একটা ঐতিহাসিক ভাষণ। যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোনোদিন শুনে নাই, আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের বাঙালি একজন খুঁজে পাওয়া যাবে। তাহলে আজকে আমরা সেই ভাষণটি সম্পর্কে আলোকপাত করব। আশা করি পুরো ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমি আলোচনা করব লেখক পরিচিতি, তার মানে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। তার জন্ম হচ্ছে 1920 খ্রিস্টাব্দে, মৃত্যু 1975 খ্রিস্টাব্দে। মৃত্যু কীভাবে হয়েছিল? অত্যন্ত নির্মম মৃত্যু, সপরিবারে, আমরা সবাই সেটা জানি। যে 1975 সালে যে কিছু দুষ্কৃতিকারী, সেনাবাহিনীর কিছু দুষ্কৃতিকারী, পথভ্রষ্ট দুষ্কৃতিকারী তাকে নির্মমভাবে সপরিবার হত্যা করে। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সহ তারা 2 বোন দেশের বাইরে ছিলেন বিদায় আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে যান। আর বাকি তার পরিবারের যে সদস্য যারা ছিল, তোমার বয়স্ক, কম বয়স্ক, ঠিক আছে, তারা কিন্তু তাদেরকে নির্মমভাবে হত্যা করা। ছোট ছেলে যে রাসেল ছিল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। তাদের বৈশাসিকতা, তাদের নির্মমতা থেকে পুরো পরিবারের কেউ রক্ষা পায়নি। অবদান, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বলতে গেলে সারাদিন বলা যাবে, শেষ হবে না। তারপরে এখানে বিশেষ অংশগুলো আমি বলবো যে ভাষা আন্দোলন থেকে শুরু করে এর পরবর্তীতে তিনি যতদিন জীবিত ছিলেন, তিনি সারা জীবন বাঙালির মুক্তির জন্য, বাঙালির অধিকার আদায়ের জন্য, বাঙালির উন্নতির জন্য, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, দারিদ্র্যমুক্ত রাষ্ট্র গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল। তিনি যখন ছাত্র ছিলেন, সে ছাত্র থাকাকালীন তার যে ভিতরের যে নেতৃত্বের যে গুণাবলী, সেটা বিকশিত হতে থাকে ছাত্র জীবন থেকে। ছাত্র জীবন থেকে বলতে এখানে শুধুমাত্র তোমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, তিনি যখন একবার ছোট ছিলেন, হাই স্কুল বলো, কলেজ বলো, ঠিক তখন থেকে মনে করে যে যারা বিজ্ঞ ছিলেন, তার শিক্ষক ছিলেন, তারা কিন্তু বুঝতে পারে যে না, এই ছেলে জীবনে বড় হলে অনেক বড় নেতা হবে। তার ভিতরে সেই সম্ভাবনাগুলো ছিল একবার ছোটবেলা থেকেই। এরপর দেখবে যে 6 দফা আন্দোলন, যে তিনি যে 6 দফা দাবি যে পেশ করেন, যেটাকে বলা হয় বাংলার মুক্তির সনদ, সেই 6 দফা যে দফাগুলো তিনি দিয়েছিলেন, সেগুলো প্রত্যেকটা দফা এসেছিল তার হৃদয়ের যে স্বপ্ন, তার অন্তরের অন্তঃস্থলে লালিত যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকেই তিনি ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। প্রত্যেকটা দাবি ছিল বাঙালিদের স্বার্থের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই তিনি এই দাবিটা পেশ করেন। এরপরে 26শে মার্চ, খেয়াল করে 25শে মার্চ কালরাত্রিতে যখন হানাদার বাহিনী এই আমাদের বাংলা ভূখণ্ড আক্রমণ করার পরে বঙ্গবন্ধু বুঝে যান যে না, ওদের বৈশাসিকতা, ওদের নির্মমতা শুরু হয়ে গেছে, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। সেই চিন্তা ভাবনা থেকে তিনি 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি সে স্বাধীনতা ঘোষণা করেন ওয়ার্ল্ডের যুগে, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশের যারা বাঙালি আছে, দেশপ্রেমিক প্রত্যেকটা বাঙালি যার যে জায়গা থেকে শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং স্বাধীন সোনার বাংলা গড়ার যে স্বপ্ন,
বাংলাদেশের যে স্বাধীনতা, কাঙ্ক্ষিত স্বাধীনতা, সেটা অর্জন করতে হবে। এই ঘোষণাটাই তিনি দিয়েছিলেন। এরপরে 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তাহলে তিনি 1974 সালে জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন, তিনি বাংলায় ভাষণ প্রদান করেন। তিনি প্রথম এই বাংলায় ভাষণ প্রদান করেন। সেই বাংলা ভাষণের মধ্য দিয়ে সারা বিশ্ব বুঝতে পারে যে না, বাংলা নামে একটি ভাষা আছে, আর বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে, আর বঙ্গবন্ধু নামক একজন মহান নেতা আছে। তার এই ভাষণের মাধ্যমে তিনি সারা বিশ্বের কাছে বিশ্বাসটাকে তুলে ধরতে সক্ষম হন। এরপর আমি আলোচনা করব পাঠ পরিচিতি বা মূল বিষয়বস্তু সম্পর্কে। তার যে ভাষণ, এটার মর্মার্থ বা মূল বিষয় কী ছিল। তাহলে এই বঙ্গবন্ধুর যে ভাষণটা, এটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে 18 মিনিটের যে ভাষণ, সেই ভাষণের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ জুড়ে কিন্তু বঙ্গবন্ধুর হৃদয়ের যে অন্তরের যে অন্তঃস্থল, সেটা থেকে হৃদয়ের যে একটা আকুতি, স্বাধীনতা অর্জন করার জন্য, সেই জিনিসটার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই। শুরু করেছিলেন তিনি যে ভাইয়ের আমার, আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে বঙ্গবন্ধুর ভাষণের শুরুটা হয়েছিল দুঃখ কষ্ট দিয়ে। তার মনে যে কষ্ট, তার মনে যে দুঃখ, কষ্ট হতে পারে স্যার, বঙ্গবন্ধুর দুঃখটা কী ছিল? বঙ্গবন্ধুর দুঃখ ছিল যে যেহেতু তিনি এবং এই যে বাঙালি জাতি, পাকিস্তানি হানাদার যে বাহিনী বা তাদের যে শক্তি, পাকিস্তানি যে শাসক গোষ্ঠী, শোষক গোষ্ঠী, তাদের যে শোষণ, তাদের যে নিষ্পেষণ, তাদের যে বিশ্বাসঘাতকতা, এটার ফলে বঙ্গবন্ধু তার উদার মনের মধ্যে, তার অন্তঃস্থলে গভীরে তিনি অনেক বেশি আঘাত পেয়েছিলেন। কারণ এই পাকিস্তানি এই শক্তি, তারা বিভিন্ন সময় বঙ্গবন্ধুর সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করে। তারা বঙ্গবন্ধুকে উপরে বলে একরকম, কিন্তু ভিতরে ভিতরে তারা বাঙালি জাতিকে বিনাশ করার, বাঙালি জাতিকে ধ্বংস করার সব ধরনের নীলনকশা তারা করতে থাকে। এই কারণে বঙ্গবন্ধু কষ্ট দিয়ে শুরু করেছিলেন। এরপর তিনি অনেক ইতিহাসের বিষয় কথা বলেন। 52 সাল থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক সালের ঘটনা প্রবাহ তিনি তুলে ধরেন। যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান যে বিভিন্ন সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী, শোষক গোষ্ঠী আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের সাথে তো ওরা প্রতারণা করেছে। এই বিষয়গুলোকে তিনি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। এরপর তিনি বক্তব্যের মাঝখানে কিছু দাবি তুলে ধরেন যে সেনাবাহিনীকে কী করতে হবে, ফেরত দিতে হবে। এরপরে পরের অংশে আমরা দেখতে পাই যে তিনি অনেক বেশি দিক নির্দেশনা দিয়েছিলেন, অনেকটা তোমার কমান্ড বলা যায়, কমান্ড দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে যারা সরকারি কর্মচারী আছো, আবার রেডিও টেলিভিশনে যারা কর্মচারী আছো, সাধারণ মানুষ যারা আছো, প্রত্যেককে কী করতে হবে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর আবরণ সারি দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে কী করতে হবে, সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে। সবাইকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ একটা যুদ্ধ সমন্বিত প্রচেষ্টা ছাড়া মহৎ কিছু অর্জন করা যায় না। বঙ্গবন্ধু সেটা বুঝতে পেরেছিলেন। এবং এই ভাষণের একেবারে শেষ দিকে কথা বলতে বলতে, ভাষণ দিতে দিতে তিনি তার মন থেকে আসলো যে না, আমি স্বাধীনতার ঘোষণাটা একবার সরাসরি বলেই দিই। ঠিক আছে, একেবারে চূড়ান্তভাবে যে স্বাধীনতার যে ডাক, সেটা যুদ্ধের যে সশস্ত্র সংগ্রামের যে ডাক, সেটা বলে ফেলি। ঠিক সেই চিন্তা ভাবনা থেকে তিনি একেবারে বক্তব্যের শেষ দিকে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তাহলে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে নিয়মতান্ত্রিক যে আন্দোলন, অহিংস যে আন্দোলন, শান্তিপূর্ণ যে আন্দোলন, সে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পর্যদুস্ত করা যাবে না, তাদেরকে সাহায্য করা যাবে না, তাদের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করা যাবে না। তাদের কাছ থেকে যদি আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো আদায় করতে চাই, তাহলে অবশ্যই সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সেটা সম্ভব। না হয় কিন্তু শান্তিপূর্ণভাবে কথা বলে, তাদের সাথে মিটিং করে কোনোদিন সমস্যার সমাধান হবে না। সেই চিন্তা ভাবনা থেকে, সেই হৃদয়ের গভীর উপলব্ধি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত ঘোষণা দিয়ে ফেললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এরপরে আমি আলোচনা করব শব্দার্থ সম্পর্কে। শাসনতন্ত্র মানে হচ্ছে সংবিধান, যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, তার মূলনীতিগুলো কী হবে, তার মূল ভিত্তি কী হবে, সেটা নিয়ে একটা লিখিত একটা কাঠামো, এটাকে বলা হয় সংবিধান।
এরপর দেখবে মার্শাল ল শব্দের অর্থ হলো সামরিক আইন। ল মানে হচ্ছে আইন, সামরিক আইন। যখন একটা রাষ্ট্রে বা একটা দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে তখন তারা কি করে, মার্শাল ল বা সামরিক আইন জারি করে। তখন মনে করে যে প্রচলিত আইন যেটা আছে এটা অনেকটা স্থগিত অবস্থায় থাকে, মুলতবি অবস্থা থাকে, এবং সামরিক বাহিনী তাদের ইচ্ছা মতো যে আইনটা আছে, মার্শাল ল আছে, এটা তারা জারি করে এবং তারা তাদের ইচ্ছা মতো, তারা তাদের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করে। এরপরে দেখবে ব্যারাক। ব্যারাক মানে হচ্ছে সেনার চাউনি, যেখানে সেনাবাহিনী লোকজন থাকে। এখন মনে করে আমরা যেটাকে বলি ক্যান্টনমেন্ট। এরপরে জজ কোর্ট মানে হচ্ছে জেলা আদালত। খেয়াল করবে সুপ্রিম কোর্ট মানে হচ্ছে তোমার একটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এটাতে দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্ট হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আদালত। আর একটা যেটা বললাম জজ কোর্ট, এটা হচ্ছে জেলা আদালত। জেলা পর্যায়ে যে আদালতগুলো থাকে সেটাকে বলা হয় জজ কোর্ট। এখন আমি বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক যে ভাষণ আছে সেই ভাষণের মূল পয়েন্টগুলো আমি আলোচনা করব। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। আমি আগে বলছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ প্রদান করে তখন মনে করো যে রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে প্রায় কত মানুষ উপস্থিত ছিল? প্রায় 10 লক্ষ মানুষ। আর সময়কাল ছিল 18 মিনিট। আর এই ভাষণের সাথে কার ভাষণের তুলনা করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভিসংবাদিত নেতা, যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তার ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সাথে সেটাকে তুলনা করা হয়। কিন্তু তুমি যদি কোনোদিন নেটে সার্চ দিয়ে দেখো যে গেটিসবার্গের যে আব্রাহাম লিঙ্কনের ভাষণ এবং বঙ্গবন্ধুর ভাষণ, তুমি দুইটাকে একই সময় শুনবে। ধরো আগে একটা শুনবে, এরপর এটা শুনবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বঙ্গবন্ধুর ভাষণটা সবচেয়ে ভালো লাগবে, কারণ আমি নিজে সেটা শুনেছি। আমার কাছে আব্রাহাম লিঙ্কনের সেই ভাষণ আছে, বঙ্গবন্ধুর ভাষণটা অনেক বেশি তোমার তাৎপর্যমণ্ডিত আমার কাছে মনে হয়েছে। ওই ভাষণটা একেবারে অন্তঃস্থল আঘাত করে। তাহলে তিনি শুরু করেছিলেন এইভাবে কষ্ট দিয়ে যে ভাইয়ের আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন যে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। তাহলে তার কথাটা হয়েছিল দুঃখ কষ্ট দিয়ে, অন্তরে গভীরে যে তিনি কষ্টটা পেয়েছিলেন বঙ্গবন্ধু, সেই কষ্ট দিয়ে তিনি শুরু করেছিলেন যে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। বঙ্গবন্ধু তার সর্বোচ্চ চেষ্টা করেছেন যে কিভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা যায়, কিভাবে হানাদার বাহিনীর কবল থেকে পাকিস্তানি যারা শোষক ছিল, শাসক না বলে ওদেরকে শোষক বলা হয়েছিল, তাহলে তাদের করতল থেকে, তাদের ভয়ানক থাবা থেকে কিভাবে বাংলার সাধারণ মানুষকে মুক্তি দেওয়া যায়, সেই চিন্তাটা তিনি সবসময় করতেন। এর কারণ তিনি বলেছেন যে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। এরপর তিনি বলেছিলেন যে আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তাহলে কেন রাজপথ রঞ্জিত হয়েছে? যেহেতু সাধারণ বাঙালিরা স্বাধীনতা অর্জনের জন্য তাদের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতে যায় রাজপথে, তখন পুলিশ তাদের উপর কী করে? গুলি বর্ষণ করে এবং তাদের বুকে তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়। শুধু 71 সাল না, এর অনেক আগ থেকেই কিন্তু বাঙালি জাতি বিভিন্ন সময় সংগ্রাম পরিচালনা করে, আন্দোলন পরিচালনা করে। তাহলে 71 সালে সেটা হয়েছিল অনেক ব্যাপকভাবে, সংগঠিতভাবে। এর আগে বিচ্ছিন্নভাবে বা সীমিত পরিসরে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিল। তাহলে বঙ্গবন্ধু কিন্তু সেই আন্দোলনগুলোর প্রতি কিন্তু ইঙ্গিত করেছিল। তাহলে দেখে তিনি বলছিলেন যে বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা, যে আকুতি, সেটা কি ছিল? তাদের ন্যায্য অধিকার আদায় করার, সংগ্রাম করার জন্য। কারণ আমরা জানতাম যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে তোমার অর্থনৈতিক, সামরিক, শিক্ষা প্রত্যেকটা দিক থেকে ছিল আকাশ পাতাল ব্যবধান। তারা মনে করতো আমাদের কাছ থেকে তোমার ট্যাক্স বা কর আদায় করতো, সম্পদগুলো এখান থেকে পাচার করতো, আর বিনিময়ে তারা আমাদেরকে পদে পদে ঠকাতো। বিভিন্ন ক্ষেত্রে তারা আমাদের প্রতি বৈষম্য করত। এই কারণে বঙ্গবন্ধু তার সেই আকুতি থেকে কথাগুলো বলেছেন। এরপরে তিনি বলেছেন যে 70-এর নির্বাচন প্রসঙ্গ। 1970 সালে যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামী লীগ তারা কী করে? তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয় লাভ করে। তাহলে আইন অনুসারে যে একটা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে তাদের হাতে ক্ষমতা দেওয়ার কথা। কিন্তু পাকিস্তানি বাহিনী কী করে? পাকিস্তানি সরকার তারা মনে করে যে
আমাদের প্রতি বৈষম্য করে, তারা আমাদেরকে ক্ষমতা যাতে দেওয়া না যায় কারণ তারা বিভিন্ন ধরনের টাল বানা শুরু করে। তাহলে বঙ্গবন্ধু নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ ওরা গঠন করবে, একটা খসড়া গঠন করে সেটাকে বাতিল করে দেয় যাতে আমাদের হাতে ক্ষমতা দেওয়া না যায়। কারণ ওরা জানে যদি আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দেওয়া হয় তাহলে পূর্ব বাংলার একটা লোক কিন্তু ওদের কথা শুনবে না, বঙ্গবন্ধু যেটা বলে সেটাই শুনবে। এবং বঙ্গবন্ধুকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা কোনো ধরনের বৈষম্য করতে পারবে না, আমাদের প্রতি কোনো ধরনের অন্যায় করতে পারবে না। এ কারণে তারা আমাদেরকে আমাদের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে না। এরপরে তিনি ইতিহাসের দিকে চলে গেছেন, বর্তমান থেকে তিনি ইতিহাসের দিকে চলে গেছেন, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা প্রবাহ এখানে তিনি তুলে ধরেছেন। সেটা কি বলেছিলেন যে 52 সালে রক্ত দিয়েছি, 1952 সালের যে ভাষা আন্দোলন সেটার দিকে তিনি আলোকপাত করেছেন যে আমরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরা আন্দোলন করি, সে আন্দোলনে পুলিশ গুলি বর্ষণ করে। ভাষা শহীদ যারা আছে তাদেরকে আমরা এখনো শ্রদ্ধাভরে স্মরণ করি, বাংলাদেশ যতদিন থাকবে ইনশাল্লাহ তাদেরকে স্মরণ করা হবে। তাহলে পৃথিবীর বুকে বাঙালি জাতি একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, এ ধরনের আর কোনো জাতি তুমি খুঁজে পাবে না। তাহলে তিনি এই 1952 সালের যে রক্ত দেওয়ার যে প্রসঙ্গ সেটাকে তিনি এখানে তুলে ধরেছেন। এরপরে 1954 সালে নির্বাচন, যুক্তফ্রন্টের যে নির্বাচন, সে যুক্তফ্রন্টের নির্বাচনের কথা তুলে ধরেছেন। সেখানে কিন্তু বাঙালি জাতি কিন্তু বিজয় অর্জন করে, বাঙালিরা কিন্তু বিজয় অর্জন করে, সেখানে কিন্তু আমাদেরকে ঠকানো হয়। যুক্তফ্রন্টের যে নির্বাচন সেটাতে নির্বাচনে বিজয় লাভ করার পরেও আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এই কারণে বঙ্গবন্ধু নিজের কষ্ট থেকে সেগুলো কিন্তু তুলে ধরেছে যে আজকে আমরা বর্তমানে শুধু শোষিত হচ্ছি এমন না, আমরা সেই অনেক আগে থেকে আমরা শোষিত হচ্ছি। পাকিস্তানিরা সেই তোমার অনেক আগে থেকে আমাদেরকে শোষণ করছে, তারা কিন্তু বৈষম্য করছে আমাদের প্রতি সে অনেক আগে থেকে। এরপরে তিনি বলছিলেন 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1958 সালে যে সামরিক যে জান্তা, যে সামরিক বাহিনীর যে সরকার, যে প্রধান যে আইয়ুব খান, সে কি করে মার্শাল ল জারি করে, সামরিক আইন জারি করে, একেবারে 10 বছর পর্যন্ত আমাদের কোণঠাসা করে ফেলে। আর সামরিক তোমার যে আইন বা মার্শাল ল সেটা হচ্ছে মনে করো যে ওদের কথার বাইরে তুমি যেতেই পারবে না, এক চুলো নড়তে পারবে না, ওরা যেটা বলে সেটাই একবার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। একবারে এরকম আইয়ুব খান 10 বছর পর্যন্ত আমাদের একবার কোণঠাসা করে রেখেছিল, বঙ্গবন্ধু সেই বিষয়টাকে অবতারণা করেছেন। এরপরে 1966 সালে যে 6 দফা যে আন্দোলন, যেটাকে বলা হয় বাংলার মুক্তি সনদ, এই 6 দফার দাবি পেশ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অন্তর যে লালিত যে শব্দ, একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলা গড়ে তুলবেন, সেই শব্দ থেকে তিনি 6 দফা দাবি পেশ করেন যে বাঙালি জাতি যাতে মুক্তি অর্জন করতে পারে। সে দাবিগুলোর প্রত্যেকটা দাবি ছিল কিন্তু বাঙালি জাতির স্বার্থের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার জন্য। সে প্রত্যয় থেকে কিন্তু তিনি এই দাবিটা পেশ করেন, এই দাবিটা উত্থাপন করেন। এরপরে দেখবে 1969 সালের যে গণ অভ্যুত্থান, তাহলে 1969 সালে গণ অভ্যুত্থান তৈরি হয় মানে একেবারে প্রত্যেকটা মানুষের ভিতরে, একেবারে ধনী থেকে শুরু করে গরিব পর্যন্ত, একবারে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, এরপর তোমার নৌকার মাঝি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সেই রাস্তায় নেমে পড়ে পাকিস্তানি তোমার যে সামগ্রিক শাসক ছিল তাদের বিরুদ্ধে কী করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য। তাহলে মানুষের ভিতরে একটা গণজাগরণ সৃষ্টি হয়, তো সবাই বুঝতে পারে যে না, তাদের বিরুদ্ধে আন্দোলন ছাড়া তারা আমাদের দাবিটা ভালো কথায় দিবে না। তাদের সাথে সুন্দর কথা বলে মিছিল মিটিং বা তোমার শুধুমাত্র মিটিং করে, আলোচনা করে, অধিবেশন বসে কোনো লাভ নেই। তাদের বিরুদ্ধে কী করতে হবে, রাজপথে নেমে সংগ্রাম পরিচালনা করতে হবে। সেই 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে তীব্রতা দেখে পাকিস্তানি সামরিক সরকার তারা কি করে, তারা মনে করে বুঝতে পারে যে না, ওদের সাথে আসলে ওদের যে আন্দোলন তীব্র, এখন ওদের দাবি যদি মেনে নেওয়া না হয় পরিস্থিতি আর খারাপ অবস্থা যাবে। 1969 সালের যে আন্দোলন সেটার তীব্রতা দেখে সামরিক সরকার ভয় পেয়ে 1970 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। তাহলে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো কাজ করে না, ওদেরকে বাধ্য করানো হয়েছে আন্দোলনের মাধ্যমে। যখনই আমরা আন্দোলন করেছি
ওদেরকে বাধ্য করেছি, তখনই তারা বাধ্য হয় আমাদের অধিকার দিতে, অধিকারটা দিয়েছে, এরা কিন্তু ওরা দেয় না। এরপরে যে তোমার ভুট্টোর সাথে যে আলোচনা, তাহলে ভুট্টো ছিল মনে করে যে তোমার পাকিস্তানি তোমার সামরিক বাহিনীর একজন দালাল বলা যায়, তার সাথে তিনি আলোচনা করলেন, যে ভুট্টোর সাথে অনেক আলোচনা করলেন। তাহলে আলোচনা করার পরে কি হলো, তিনি বিভিন্নভাবে কালক্ষেপণ করলেন, কালক্ষেপণ করে বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করলেন। তাহলে সামরিক যে শাসক ছিল, যে নেতা ছিল, প্রত্যেকটা ছিল প্রতারক। ওরা বঙ্গবন্ধুর সাথে উপরে ভালো কথা বলতো, আর কি করতো, ভিতরে ভিতরে মনে করে দিক দিয়ে তাদের যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, যে সামরিক বাহিনীকে সমরের সাথে সজ্জিত করে। কারণ তাদের তো টার্গেট ছিল কি, বাঙালিকে কি করে একবারে নিঃশেষ করে দেওয়া। এরপর দেখবে যে জেনারেল ইয়াহিয়া খান প্রসঙ্গ, বঙ্গবন্ধু বলছিলেন যে যখন জেনারেল ইয়াহিয়া খান সাহেব আসলেন, তিনি বললেন শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তাহলে ইয়াহিয়া খান কিন্তু যখন আসলেন, আসার পরে আইয়ুব খানের পতনের পরে আইয়ুব খানকে তো মনে করো যে বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, তখন ইয়াহিয়া খান এসে চিন্তা করলো যে না, ওদেরকে আগে সুন্দর একটু কথা বলি, ওদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হোক, একটু সুন্দর করে কথা বলে ওরা কিন্তু দুর্বল হয়ে যাবে, বাঙালি বিশ্বাস করে ফেলবে। তো ইয়াহিয়া খান কি করলেন, তিনি অনেক রঙিন স্বপ্ন দেখালেন বাঙালিদেরকে, এবং বঙ্গবন্ধুর সাথে অনেক ভালো আচরণ করলেন প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু তার আসল রূপটা বুঝতে পারেন পরে। এরপরে মনে করো যে যখন অ্যাসেম্বলি কল করা হয়, অধিবেশন ডাকা হয়, তখন বঙ্গবন্ধু অনেকগুলো শর্ত জুড়ে দেন, যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে কিছুতেই মুজিবুর রহমান অ্যাসেম্বলিতে যোগদান করতে পারে না। যে অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মার্শাল উল্টো করতে হবে। এই যে এক নম্বর দাবি কি ছিল, সামরিক আইন প্রত্যাহার, যে সামরিক আইন যেটা সেটা প্রত্যাহার করতে হবে, একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে হবে, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সামরিক আইন এখানে চলবে না। এরপরে দ্বিতীয় তিনি বলেছিলেন সামরিক বাহিনীর লোকদের, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাক ফেরত দিতে হবে। সামরিক বাহিনীর লোক যারা পূর্ববঙ্গে ছিল, ওদেরকে কি করতে হবে, একেবারে ব্যারাকে ফেরত দিতে হবে, ওরা এখানে থাকতে পারবে না। এরপর দেখবে 3 নাম্বার, বাঙালি হত্যার তদন্ত, যে প্রসঙ্গ শহীদ দাবিটা তিনি করেন, যেভাবে হত্যা করেছে তার তদন্ত করতে হবে। তাহলে বাঙালি জাতিকে বিভিন্ন সময় মানে বিভিন্ন যে আন্দোলনের সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তার বিচার করতে হবে, প্রত্যেকটা কি করতে হবে, হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বঙ্গবন্ধু একেবারে দৃঢ় কণ্ঠে সে দাবিটা উত্থাপন করেন। এবং সর্বশেষ তিনি বলেন যা জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যে তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি কি পারি না, এর আগে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না। তাহলে তিনি বলছেন যে আমার দাবিগুলোকে মানতে হবে, আমার দাবি যদি তোমরা মানো তাহলে বিবেচনা করা যাবে আসলে বসবো কিনা, তার আগে বসা যাবে না। একবারে স্পষ্ট বলে দিই যে আমি কিছুতেই যে যে যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপরে পাড়া দিয়ে আমি যেতে পারি না, আমি তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাহলে এতেই বোঝা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটুকু দেশপ্রেমিক ছিলেন। এরপরে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। তাহলে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি হঠাৎ করে এই কথা কেন বললেন? তাহলে আমরা জানি যে একটা শোষক শক্তি কাউকে যদি ম্যানেজ করার চেষ্টা করে, প্রথম তাকে হুমকি ধমকি দেয়, তারপরে জোর করে তাকে ম্যানেজ করার চেষ্টা করে, তাকে রাজি করানোর চেষ্টা করে। প্রথমে কি করে, বল প্রয়োগ করে, যখন দেখে যে না বল প্রয়োগ করে কোনো কাজ হবে না, ও একটু অনেক শক্ত, তখন কি করে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেয়, তাকে বিভিন্ন লোভ লালসা দেখানো যে তোমাকে এটা দিব ওইটা দিব। তাহলে সে যদি মনে করে যে তার জিদ বেশি, তার যদি নীতিগতভাবে সে দুর্বল হয়, তখন কিন্তু সে লোভে পড়ে যাবে। তারা বলে যে না বঙ্গবন্ধু তো অনেক কঠিন মানুষ, একেবারে লৌহ মানব, না ওনাকে তো হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে, বঙ্গবন্ধুকে লোভ দেখাতে হবে। তখন বলছে যে ঠিক আছে, তুমি যদি আমাদের কথা মেনে নাও তাহলে তোমাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে, তবে তুমি আমাদের কথা মতো চলতে হবে, বাঙালির কোনো দাবি দেওয়া উত্থাপন করা যাবে না। তিনি তখন বলেন যে এটা অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না, বাঙালি জাতি আমাকে অনেক বিশ্বাস করে, আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, এটা বঙ্গবন্ধুর দ্বারা কোনোদিন সম্ভব না। তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, এদেশের মানুষের অধিকার চাই। বলছে যে না আমার প্রধানমন্ত্রিত্ব লাগবে না, আমার কোনো পোস্ট দরকার না, আমার কোনো পদ দরকার নেই, আমি মানুষের অধিকার চাই।
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাঙালি যাতে দুবেলা দুমুঠো খেতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে, একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলা যাতে গড়ে তুলতে পারে, সেই স্বপ্ন তিনি দেখেছেন। বলছে আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো দরকার নেই। এরপর তিনি বলছেন হরতালের আহ্বান জানিয়েছেন যে কি করা হবে, যে প্রত্যেকটা তোমার সেমি গভর্নমেন্ট যে অফিসগুলো আছে ওয়াপদা সব কিছু বন্ধ করে দেওয়া হবে, একবারও সব কিছু বন্ধ, কোনো কিছু চলবে না। তাহলে বঙ্গবন্ধু ছিলেন ওই সময় তোমার অলিখিত সরকার প্রধান। কি ধরনের অলিখিত সরকার প্রধান? আর আমরা জানি যে মনে করে যদি একটা সরকার প্রধান, একটা প্রধানমন্ত্রী হয়, নির্বাচনের পরে কি হয়, মনে করে একটা ফলাফল হয়, গেজেট জারি হয়, এরপর লিখিতভাবে সাংবিধানিকভাবে তাদেরকে কি করে শপথ বাক্য পাঠ করানো, মানে একটা ফর্মালিটি থাকে, সে অনুসারে কিন্তু তারা এই পদটা পায়। কিন্তু বঙ্গবন্ধুর এরকম কোনো ফর্মালিটির দরকার ছিল না, কোনো ধরনের তোমার আনুষ্ঠানিকত প্রয়োজন নেই। প্রত্যেকটা বাঙালি যাতে অন্তর দিয়ে বঙ্গবন্ধুকে ভালোবাসত, বঙ্গবন্ধু যেটা বলে সেটাই আইন। এরপর দেখবে তিনি বলছেন যে আজ থেকে খাজনা ট্যাক্স বন্ধ, কেউ দিবে না। বঙ্গবন্ধু বলছেন যে আজ থেকে কি করা হবে, খাজনা ট্যাক্স সব বন্ধ। কেন আমার খাজনায় ট্যাক্স দিব? কাদেরকে দিব? যারা আমার বুকের উপর, আমার বাঙালির বুকের উপর পুলিশেরা, তাদেরকে আমি কেন দিব? একটা সরকার কেন পরিচালিত হয়? জনগণের তোমার কল্যাণের জন্য। সরকার কিন্তু জনগণের সেবক, জনগণের প্রভু না। তাহলে মনে করে বঙ্গবন্ধু দেখলেন যে তারা আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে উল্টে ওই ট্যাক্সের টাকা দিয়ে বন্দুক কিনে আমাদের উপর পুলিশ চালায়, তাহলে আমরা ট্যাক্স কেন দিব? এই কারণে তিনি বলছেন যে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হয়, কেউ দিবে না। এরপর তিনি বলছেন যে রেডিও টেলিভিশন যদি আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি রেডিও টেলিভিশনে যাবেন না। যদি রেডিও টেলিভিশন আমাদের কথাটা না বলে, এই পূর্ব বাংলার মানুষের অধিকারের কথা, বাঙালির অধিকারের কথা তুলে না ধরে, শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের যে সরকার যারা ছিল তাদের তোষামতি করে, সারাদিন তাদের গুণগান কীর্তন করে, তাহলে কিন্তু কোনো বাঙালি রেডিও টেলিভিশনে যাবে না। যেখানে আমাদের অধিকার দেওয়া হবে না, সেখানে আমরা কেন যাব? যেখানে আমার বাঙালি সব সম্মান থাকবে না। এরপরে বঙ্গবন্ধু বলেছিলেন যে প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলে। তাহলে তিনি বুঝতে পেরেছিলেন যে না, বিচ্ছিন্নভাবে আন্দোলন করে কিছু হবে না, একটা সাংগঠনিক ভিত্তি, একটা সাংগঠনিক মজবুত ভিত্তি দরকার। যে কারণে প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় কার নেতৃত্বে? আওয়ামী লীগের নেতৃত্বে কী করো, সংগ্রাম পরিষদ গড়ে তোলো। একটা সাংগঠনিক ভিত্তি দরকার, সেটার ভিত্তিতে মনে করো যে প্রশিক্ষণ এবং যুদ্ধের জন্য যে প্রস্তুতি, সেটা তোমরা পরিচালনা করো। তিনি বুঝতে পেরেছিলেন যে সাংগঠনিক ভিত্তি ছাড়া, সমন্বিত একটি আন্দোলন ছাড়া, সুশৃঙ্খল একটি আন্দোলন ছাড়া, সুশৃঙ্খল একটি সংগ্রাম ছাড়া স্বাধীনতা অর্জন করা যাবে না। ঠিক সেই চিন্তাভাবনা থেকে তিনি এই কথাই বলেন। এরপরে একেবারে তোমার বক্তব্যের একেবারে শেষ দিকে, যেটা আগে বলেছিলেন, বঙ্গবন্ধু অনেকক্ষণ কথা বলার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে না, আমি সরাসরি কী করি, আজকে একবার সরাসরি বলেই ফেলি, একবারে সশস্ত্র সংগ্রামের কথা আজকেই বলে ফেলব, যে অনেক দেরি হয়ে গেছে, আর শান্তিপূর্ণ আন্দোলনের কথা আর বলা যাবে না। তখন তিনি কি করলেন, ঐতিহাসিক তার যুক্তি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাহলে কাদের কাছ থেকে মুক্তি? পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্তি, তাদের শোষণ থেকে মুক্তি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার তার যে আদন্য লালিত যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের কথা তিনি বলেই ফেললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং সর্বশেষ বললেন যে জয় বাংলা। তাহলে বঙ্গবন্ধুর যে ভাষণ, আশা করি তোমরা জীবন অনেকবার শুনেছো, আমি অনেকবার শুনেছি, কতবার শুনেছি ঠিক মনে নেই। যতবার শুনি আমার কাছে মনে হয় যে আরও যদি 100 বার শুনি, এর ভালো লাগা শেষ হবে না, বরং আরও বাড়তে থাকবে। তাহলে আমি আগে বলেছিলাম যে তোমরা বিশ্বের অন্য বিখ্যাত যারা নেতৃবৃন্দ আছে তাদের ভাষণ শুনবে, সবশেষে বঙ্গবন্ধুর ভাষণ শুনবে, তখন তুমি নিজে বিচার করতে পারবে কার ভাষণটা সর্বশ্রেষ্ঠ। তাহলে আমাদের এটা সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মতো এরকম একজন বলিষ্ঠ নেতা আমরা পেয়েছিলাম। এ ধরনের নেতা আসলে কখনো আসবে কিনা জানি না, মনে কখনো আসবে না। ঠিক আছে, বঙ্গবন্ধুর শুধুমাত্র ঐতিহাসিক ভাষণ না, তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে, তার জীবন যদি পড়ো,
দেখবে যে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পর্যায়ে, জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে জীবনের যে সময়গুলো আছে, যে তার যে প্রত্যেকটা যে কর্মকাণ্ড, তার একটাই স্বপ্ন ছিল, সেটা কি? স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন। এই বাঙালি জাতির মুক্তির স্বপ্ন। সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো খেতে পারে, তারা যাতে শান্তিতে বাঁচতে পারে, একটি সোনার বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্ন কিন্তু তিনি আজীবন দেখেছেন। সে স্বপ্ন তার জন্য তোমরা ইউটিউবে সার্চ দাও, বঙ্গবন্ধুর যে কর্মময় জীবন, সেটা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। শুধু এই 7ই মার্চের ভাষণ না, অন্য ভাষণগুলো তুমি দেখো, কোনো ভাষণগুলো তুমি শোনো, তাহলে দেখবে যে এরকম নেতা পাওয়া সৌভাগ্যের বিষয়। অনেক নেতৃত্ব দেখবে যে কথাই বলতে পারে না, কিন্তু বঙ্গবন্ধুর কথা দেখবে, তার যে ভাব ভঙ্গিমা, তার যে কথা বলা, একটা রাজকীয় একটা স্টাইল, মানে দেখে মনে হয় যে একটা রাজকীয় একজন নেতা, একজন বলিষ্ঠ নেতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে এবং বিশেষ করে বিষয়বস্তুটা তোমাদের অনেক ভালো লেগেছে। এবং বঙ্গবন্ধুর যে ভাষণ, এটা শুধুমাত্র শুনলে হবে না, এটা শুধুমাত্র শোনার বিষয় না, এটাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে এবং বঙ্গবন্ধুর যে আদর্শ, সেটাকে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে তুমি একজন সফল বাঙালি হবে, একজন পূর্ণাঙ্গ বাঙালি হবে, একজন সৎ মানুষ হবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।